আমি অসুস্থ ভাই, বউকে রেখে একবার আমার দিকেও তাকা। ফাইসার খোঁচা বুঝতে পেরে চুপ করে রইল ফারহান। ফাইসা তাকে কথা বলানোর জন্য এইভাবে কথা বলছে তা ভালো করেই জানে সে, তাই কিচ্ছু বলছে না। এদিকে সাইবা লজ্জায় লাল হয়ে গেছে। ভাগ্য ভালো ফারহানা বেগম এখানে নেই, না হলে আরও বেশি লজ্জায় পড়তে হতো। কথা বলবি না ভাই? ফাইসা করুণ গলায় বলতেই ফারহান চট করে দাঁড়িয়ে গেল। কাউকে কিছু বলতে না দিয়েই কেবিন থেকে বেরিয়ে গেল। ফাইসা অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের যাওয়ার দিকে। ফাইসার মুখোমুখি বসে আছে আদিব। নীতিকে আর সাহায্য করতে হয়নি, ফাইসা নিজেই আদিবের সাথে দেখা করতে চেয়েছে। ফারহান একটু অসন্তুষ্ট হলেও সায় দিয়েছে। মুহূর্তেই সাইবাকে নিয়ে কেবিন ফাঁকা করে চলে গিয়েছে। এখন কেবিনে শুধু আদিব আর ফাইসা। আসার পর থেকে আদিব একবারও ফাইসার দিকে তাকায়নি, তখন থেকেই মাথা নিচু করে বসে আছে। আদিবের অবস্থা বুঝে ফাইসাই প্রথমে মুখ খুলল। রক্তিম অশ্রুসিক্ত চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে আদিব। নিজেকে সামলানোর চেষ্টা করে যাচ্ছে অনবরত। সামনের রমণীকে ভয়ঙ্কর পাষাণ মনে হচ্ছে তার। এই মেয়েটা একের পর এক আঘাত করেই চলেছে তাকে। মনটা বিষিয়ে গেলে কি ভালোবাসা অবশিষ্ট থাকে? চোয়াল শক্ত হয়ে গেল আদিবের। সবাই যেন তাকে নিয়ে খেলছে, ইচ্ছে মতো তার জীবনের ডিসিশন নিতে ব্যস্ত সবাই। অথচ তার থেকে একবার জানতে চাইল না সে কি চায়, কার সাথে জীবন কাটাতে চায়। তারা শুধু নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ব্যস্ত। এটা তোমার শেষ সিদ্ধান্ত। আদিবের শক্ত গলা শুনে কেঁপে উঠল ফাইসা। আদিব এখনো ফ্লোরের দিকে তাকিয়ে আছে। মন খারাপের পরিমাণ বাড়ল। একবার তার দিকে তাকালে কি এমন হয়? মনে মনে অভিমান করল শতবার। নির্লিপ্ত গলায় জবাব দিল, হ্যাঁ। হুট করে উঠে দাঁড়ালো আদিব। সরাসরি ফাইসার চোখের দিকে তাকিয়ে বলল, ভালো তাকেই বাঁচতে হয় যে ভালোবাসাকে শুধু একটি শব্দ হিসাবে নয়, একজন মানুষের হৃদয় উজাড় করা অনুভূতি হিসাবে বোঝে। এখানে আমার একটু ভুল বোঝা হয়ে গেছে। কি করব বলো? ভালোবাসাকে তো হিসেব করা হয়। শালা হুট করে বিয়ে হয়ে যায়। না হলে আমি ঠিক হিসেব করে বয়স, ফিকার, যোগ্যতা আর মোস্ট ইম্পর্টেন্ট আমার প্রতিদার কোনো ভালোবাসা আছে কিনা সেটা খুব ভালো করে যাচাই বাছাই করে নিতাম। কিন্তু ওই যে ভাগ্যটা খারাপ, বয়সে বড় মেয়ে ভালোবাসার মতো কঠিন পাপটা করে বসলাম। হ্যাঁ, যাই হোক, আমাকে ভালোবাসো এই কথাটা কখনো বলো না প্লিজ। খুব হাস্যকর শোনাই, মনে হয় আমাকে উপহাস করছো। আচ্ছা ভাইচা, ভালোবাসলে কিভাবে কষ্ট দেওয়া যায়? দিনের পর দিন কুকুরের মতো পিছনে ঘোরানো যায়? সামনের মানুষটা কষ্ট পাবে জেনেও বারবার কথা দিয়ে তাকে আঘাত করা যায়? এ কেমন ভালোবাসা? আরে ভালোবাসার জন্য মানুষ পুরো পৃথিবীর সাথে লড়ে যায়, আর তুমি একটিবার সাহস করে আমার হাতটা ধরতে পারলে না। মানুষের কথাই তোমার কাছে বড় হলো, একটাবার ভরসা করে দেখতে হয় না? তোমাকে নিয়ে না হয় নিজের সাথে একটা আলাদা পৃথিবী করে দিতাম। কয়েকজনের কটু কথায় আজকে মৃত্যু পর্যন্ত পৌঁছে গেল ভাইজা। অথচ অথচ তুমি আমার ভালোবাসা হয়ে দিনের পর দিন আমাকে অবহেলা, অপমান করে রক্তাক্ত করেছ। এত বছরের অপেক্ষাকে পায়ে মারিয়ে আরেকজনের জন্য বউ সেজেছ। আমার সামনে তার হাতে হাত রেখেছ। ভালোবাসা যদি এমন হয় তাহলে কাউকে আর এভাবে ভালোবেসো না। যাও, আজকে থেকে আমার ভালোবাসা থেকে মুক্ত তুমি। আদিপ নামের কেউ আর তোমার জীবনে থাকবে না। আজকে থেকে আমার ভালোবাসার শিকল থেকে তুমি মুক্ত। আদিব বেরিয়ে গেছে সাথে সাথেই। নিঃশব্দে কেঁদে যাচ্ছে ফাইজা। তাহলে কি সে সত্যিই আদিবকে ভালোবাসতে পারেনি? এভাবে তাকিয়ে আছো কেন? কি সমস্যা তোমার? ফারহানের কথায় দাঁত কিরমির করে রাগটা দমানোর চেষ্টা করল সাইবা। এই অসভ্য লোকের উস্কানিতে অবাধ্য রাগগুলো নিশ্চিত বেরিয়ে আসবে। এখন আমার তাকানো আপনার ভালো লাগছে না, তাই না? বুঝি তো সব, পুরনো হয়ে গেছি তো। এখন আর আমাকে ভালো লাগবে কেন? চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারহান। রানী সাহেবার ভাব মোটেও সুবিধার নয়। নিশ্চিত মাথায় উল্টো পাল্টা কিছু খিচুড়ি পাকিয়েছে। বাজে না বকে কি হয়েছে সেটা বলো। কাল থেকে কুমড়ার মতো মুখ ফুলিয়ে রেখেছো কেন? আবার আমাকে ইগনোর করছো? সাহস ভালোই বেড়েছে মনে হচ্ছে। সাইবা ফারহানের ডাকের মোটেও তোয়াক্কা করল না।
গলায় অবজ্ঞা ঢেলে উপহাস করে বলল, তো এখন কি আপনার কোলে উঠে বসে থাকতে হবে? দেখুন, আমি এখন আপনার সাথে এই খোলা বারান্দায় দাঁড়িয়ে ঝগড়া করতে চাইছি না, তাই মুখ বন্ধ রাখুন। ফারহান গম্ভীর মুখে তাকিয়ে রইল সাইবার দিকে। মেয়েটার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। 2 মিনিট তাকে 2 বস্তা কথা শুনিয়ে দিল, আবার ছাড়িয়েও দিয়েছে শেষে। তাজ্জুবের ব্যাপার, এর একটা বিহিত হওয়া চাই। বাসায় গিয়ে কঠিনভাবে এর শোধ নেওয়া যাবে। এখন যত খুশি উড়ে নাও তোতা পাখি, আমারও সময় আসবে। সাইবা শাশুড়ির কেবিনের দিকে চলে গেল। এখান থেকে সোজা বাবার বাড়ি চলে যাবে, থাকবে না আর এই নিষ্ঠুর লোকের সাথে। করুক অন্য মেয়েকে বিয়ে, সেও বিয়ে করে নিবে। তার আগে ওই বিসিএস ব্যাটার খোঁজ নিতে হবে। বাড়িতে কয়েক দফা ভাঙচুর করে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে আদিব। আফরিন বেগম এই নিয়ে মোটেই বিচলিত নন। দরকার হলে ছেলের ভাঙার জন্য ট্রাক ভরে জিনিসপত্র এনে দিবেন। একটাই ছেলে তার, ইচ্ছে হলে এই বাড়িও ভেঙে ফেলবে, তাতে কার বাবার কি? কথাগুলো মনে মনে ভেবে ফরিদ সাহেবের দিকে আর চোখে তাকালো সে এখন মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছে। এসবে আর কোনো ধ্যান নেই। ভাব দেখে মনে হচ্ছে পত্রিকা না পড়তে পারলেও তার প্রেমিকা পালিয়ে যাবে। আফরিন বেগম মুখ বাঁকিয়ে আবার আদিবের রুমের দিকে চিন্তিত চোখে তাকিয়ে রইলেন। আদিব বের হলে তার সাথে জরুরিভাবে কথা বলতে হবে। এসব আর নেওয়া যাচ্ছে না। নিজের কাজের জন্য অনুতপ্ত সে। ফাইসার কাছেও ক্ষমা চেয়েছে কয়েকবার। কেউ কল ধরেছিল না বলে সাইবার নাম্বারে কল করেছিল। ওর ফোন দিয়েই কথা হয়েছে ফাইসার সাথে। ফাইসার স্বাভাবিকভাবেই কথা বলেছে তার সাথে, তাই একটু আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। সাইবার উপর চরমভাবে ক্ষেপে আছে ফারহান। নিজের রুমে ডিভানে বসে হাঁটুর উপর হাত রেখে হাতের আঙ্গুল আর পা অনবরত নাড়িয়ে চলেছে সে। একটু পর পর নাক ঘষে রাগ কমানোর চেষ্টা করে যাচ্ছে। এদিকে সাইবার কোনো খবর নেই। সে নিজের মতো রান্নাঘরে ব্যস্ত। ফাইজাকে হসপিটাল থেকে নিয়ে এসেছে আজ 3 দিন। ফারহান সাইবার উপর রেগে আছে জেনেও সাইবা একবারও অনুতপ্ত হয়নি। এত বড় একটা কথা লুকানোর জন্য সে ক্ষমাও চায়নি, উল্টে ফারহানের উপর রাগ দেখাচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে ফারহান যখন সাইবার ফোনে নিজেদের ভিডিও দেখছিল, তখন সেদিনের অডিও ক্লিপ চালু হয়ে যায়। সব কিছু শুনে ফারহানের রাগ আকাশ ছুঁয়েছে। সেই দিনই যদি সব কিছু সাইবা তাকে খুলে বলতো, তাহলে আজ এই দিন দেখতে হতো না। সাইবার খামখেয়ালির জন্য আজ ফাইজা মারাও যেতে পারত। ফারহান আগে থেকে সব জানলে ফাইজাকে মেন্টাল সাপোর্ট করতে পারত। এমন পরিস্থিতি তৈরিই হতো না। সাইবা এটা কিভাবে করতে পারলো ফারহানের মাথায় আসছে না। রক্তিম চোখ নিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে ফারহান। আজ সাইবাকে এর জবাব দিতে হবে। ভালোবাসে বলেই সব কিছুতে ছাড় দিবে, এটা সাইবার ভুল ধারণা। এটা যদি ফাইজার খামখেয়ালির জন্য সাইবার সাথে হতো, তাহলেও ফাইজাকে এর জবাব দিতে হতো। রুমে ঢুকে ফারহানের চেহারা দেখে থমকে গেল সাইবা। ফারহান রক্তিম চোখে তার দিকেই তাকিয়ে। হাত পায়ের অস্থিরতা বলে দিচ্ছে ফারহান বর্তমানে খুব বেশি রেগে আছে। সাইবা আতঙ্কিত চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। সাইবাকে তাকিয়ে থাকতে দেখে ফারহান উঠে এসে সাইবার মুখোমুখি দাঁড়ালো। সাইবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সাইবা, ফাইজার সাথে এর আগে এমন অপ্রিয়কর কিছু কি আরও হয়েছিল? ফারহানের প্রশ্নে হকচকিয়ে গেল সাইবা। ভয়ার্থ চোখে ফারহানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। আমতা আমতা করে বলল, কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করল। চোখ বন্ধ করে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে পুনরায় সাইবারার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলল, দেখো সাইবা, আমার কাছ থেকে কিছু লুকিও না। আমরা একে অন্যের পরিপূরক। আমার কাছে তোমার গোপনীয়তা অত্যন্ত পীড়াদায়ক। আমি আবার জানতে চাইছি, প্লিজ সত্যিটা আমাকে বলো। তোমার কোনো ভয় নেই। আমি এই বিষয় নিয়ে কাউকে কিছু বলবো না। আমি শুধু চাই তুমি নিজের মুখে আমাকে সবটা বলবে।
ফারহানের অনুরোধগুলো সাইবার চোখে অশ্রুরা ভিড় করলো। চেয়েও সে ফারহানকে কিছু বলতে পারছে না। ফাইজাকে ওয়াদা করেছে সে এ বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবে না, এমনকি ফারহানের সাথেও না। সাইবা নিশ্চিত ফারহান কিছু টের পেয়েছে, তাহলে এভাবে জানতে চাইতো না। সাইবা নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু বলতে পারবো না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। এসব নিয়ে এখন আর কোনো কথা বলাটাই ভালো হবে না। ফারহান এবার আর নিচের রাগ সংবরণ করতে পারল না। টি টেবিলের উপর থেকে ফ্লাওয়ার ভাসটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে মারল। মুহূর্তেই সমস্ত আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বিকট শব্দে কেঁপে উঠল সাইবা। ফারহান সাইবার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, তোমার এই বলতে না পারার কারণে আমার আপু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। আচ্ছা বুঝলাম আগে কি হয়েছে তা তুমি কোনো এক কারণে বলতে পারোনি, কিন্তু বিয়ের দিন যা হলো তা কেন জানালে না আমাকে? আমি তো তোমার সাথে ছিলাম, কেন বললে না বলো? ফারহানের চিৎকারে থরথর করে কাঁপছে সাইবা। অশ্রুসিক্ত চোখে ফারহানকে বলল, আমার কথাটা শুনুন, আমি বলতে চাইনি, কারণ তাহলে সেই মুহূর্তে একটা সিন ক্রিয়েট হয়ে যেত। বাড়িতে তখন এত মেহমান ছিল। চুপ, একদম চুপ। মেহমানের চিন্তা ছিল, কিন্তু আমার আপুর চিন্তা তোমার ছিল না, তাই না? আমার আপু যদি মরে যেত ওই দিন, তখন তোমার মেহমানদের আপ্যায়ন আমার আপুকে ফিরিয়ে আনতে পারতো? বলো। আমি বুঝতে পারিনি আপু এমন কিছু করবে। এবার ফারহানকে অসহায় দেখালো। ছলো ছলো চোখে সাইবার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আসলে তুমি এমন ভেবেছো সাইবা? আচ্ছা তোমাকে কেউ এই পরিস্থিতিতে এসব বলে তুমি কি করতে পারতে নিজেকে ঠিক রাখতে? ভালো করে ভেবে বলো তো সাইবা। সাইবা অশ্রুসিক্ত চোখে অবাক হয়ে তাকালো ফারহানের দিকে। আসলেই কি সে নিজেকে সামলে রাখতে পারত? না, কখনোই সে নিজেকে সামলে রাখতে পারত না। সেও এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলত। অপরাধ বোধে ঘিরে ধরল সাইবাকে। ফারহানের দিকে চোখ তুলে তাকানোর মুখ নেই তার। এত বড় ভুল সে কিভাবে করে ফেলল? সাইবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। রাগটাকে সামলে সাইবার ফোনটা তার হাতে দিয়ে আক্ষেপ নিয়ে বলল, আমারই ভুল সাইবা, আমি এখনও তোমার ভরসায় জায়গা হয়ে উঠতে পারিনি। বাদ দাও, এসব নিয়ে আর চিন্তা করো না। শান্ত গলায় কথাগুলো বলে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল ফারহান। ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল সাইবা। ফারহান খুব কষ্ট পেয়েছে আজ। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সাইবার এই নির্বুদ্ধিতা। নিজের বারান্দায় আর্টিফিশিয়াল ঘাসের উপর বসে আছে ফাইজা। আজ 3 দিন আদিবকে দেখে না সে। আদিব তার কথা রেখেছে, সে আসেনি ফাইজার সামনে। সেদিন তাদের মধ্যে কি কথা হয়েছে তা কেউ জানে না। ফরহাদ থেকে শুনেছে আদিব বর্তমানে চট্টগ্রাম আছে, ব্যবসায়ী কাজে ওখানেই থাকবে কিছুদিন। তারপর কোম্পানির কিছু প্রোডাক্ট লঞ্চের জন্য কানাডা যাবে। ফাইজা জানে এই সব ব্যস্ততা শুধু তার থেকে দূরে থাকার জন্য। ক্লান্ত চোখে তাকিয়ে রইল দূর আকাশের দিকে। সে তো নিজেই চেয়েছিল আদিব তার থেকে দূরে থাকুক, তাহলে এখন কেন এই শূন্যতা ঘিরে ধরেছে তাকে? বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হাঁসফাঁস করছে। মনে হচ্ছে আদিবকে ছাড়া বেঁচে থাকা যন্ত্রণার, মারাত্মক যন্ত্রণার। আদিবের দুষ্টু হাসি, কথা, ভালোবাসা সব চাই তার। পুরো আদিবটাকেই চাই। পাশে বসিয়ে কাঁধে মাথা রেখে অন্ধকার আকাশের রহস্য খুঁজতে আদিবকে চাই। নিজের ভাবনায় বিরক্তির হলো ফাইজা। কিসব উল্টোপাল্টা ভাবছে সে। এসব জীবনেও সম্ভব নয়। এদিকে সিগারেটের আগুনে নিজের হৃৎপিণ্ড পোড়াতে ব্যস্ত আদিব। এই চট্টগ্রাম শহর তার মোটেও পছন্দ ছিল না। এই শহর তার ভালোবাসার মানুষের সাথে দূরত্ব সৃষ্টি করে দিত। তাই বারবার বলার পরেও সে চট্টগ্রাম আসতো না। অথচ আজ সেই মানুষের থেকে দূরে থাকার জন্যই এই শহরে আশ্রয় নিতে হয়েছে। তাচ্ছিল্যের হাসি হেসে সিগারেটের শেষ টান দিয়ে পা দিয়ে আগুন নিভিয়ে ফেলল সে। অবশিষ্ট ধোঁয়া উড়াতে উড়াতে ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আমি জানি আমার প্রিয়তমা নিষ্ঠুর, তবু আমি তাকে ভালোবেসেছি। তার নিষ্ঠুরতাকে ছাপিয়ে আমার ভালোবাসা তার মনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তবে আঘাত কেন? কেন তো অবহেলা? আমার ভালোবাসা কি তবে তার নিষ্ঠুরতার কাছে হেরে গেল?
অথচ আমি তার জন্য এক মহাকাশ সমান ভালোবাসার আঙিনা সাজিয়ে বসেছিলাম। আমার প্রিয়সীকে কেন তো নিষ্ঠুর হতে হলো?